আমি অন্য কাউকে ভালোবাসি সিরাত, তাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চাই। এর জন্য তোমার কাছ থেকে মুক্তি দরকার আমার। আই ওয়ান্ট এ মিউচুয়াল ডিভোর্স। রামিমের মুখ থেকে এই কথা শুনে একটুও চমকালো না সিরাত, কারণ সে জানতো এমনটাই হবে, আজ না হয় কাল। মুখের হাসি প্রশস্ত করে সিরাত বলল, সিরাত, ডিভোর্স দিতে হবে না। আমি এমনিতেই আপনার জীবন থেকে চলে যাব। আপনার সুখের জন্য আমি এই সামান্য ত্যাগ স্বীকার করতে পারবো না, তা কী করে হয়? সিরাতের কথা শুনে রামিম মনে মনে ভীষণ খুশি হলো। সে ভাবেইনি যে সিরাত এত সহজে রাজি হয়ে যাবে। রামিমকে উদ্দেশ্য করে সিরাত বলে ওঠে, সিরাত, সেদিন যে ফ্রেন্ডের পরিচয়ে একজন আপুকে নিয়ে এসেছিলেন না, এমি নামের, ওনাকেই বুঝি ভালোবাসেন? জানতে চেয়ে রামিম কিছুটা অবাক হয়ে বলল, রামিম, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি তো ওর ব্যাপারে তোমায় কিছু বলিনি। সিরাত রহস্যময়ী হাসি দিয়ে বলল, সিরাত, সব বলে দিতে হয় না, কিছু কথা নিজেকেও বুঝে নিতে হয়। সে যাকগে, বিয়ে করছেন কবে ওই আপুকে? রামিম, কালকে বিয়ে করব, আজ শপিং করতে ব্যস্ত ছিলাম সারাদিন। আম বলেছিলাম কি, মা বাবাকে কিছু। সিরাত রামিমকে থামিয়ে দিয়ে বলল, সিরাত, মা বাবার কথা চিন্তা করতে হবে না আপনার, আমি তাদেরকে কিছুই বলবো না। আর হ্যাঁ, আপনি এতক্ষণ মুখ ফুটে যেই কথাটা বলতে পারছিলেন না, সংকোচের কারণে, আমি তা বুঝেছি। আপনি সম্পত্তির দলিল নিয়ে আসুন, আমি সাইন করে দিচ্ছি। এই সব কিছুর উপরে একমাত্র আপনারই অধিকার আছে। আপনার সাথে যেহেতু আমার বিচ্ছেদ হয়ে যাবে, তাহলে সেখানে আপনার সম্পত্তি নিয়ে আমি আর কী বা করব? রামিম কৃতজ্ঞতা মেশানো কণ্ঠে বলল, রামিম, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি সব সময় না চাইতেই আমার মনের কথাটা বুঝে যাও। সিরাত বিনিময়ে কিছুই বলল না, একটু মুচকি হাসি ছাড়া। রামিম আগে থেকেই সব দলিলপত্র রেডি করে রেখেছিল। সিরাতের কাছে নিয়ে আসতেই সিরাত একের পর এক সব দলিলে সাইন করে দিল। শুধু ডিভোর্স পেপারে সাইন করেনি। রামিম এ নিয়ে তাকে কিছু বলল না, কারণ জানে সিরাত এক কথার মানুষ, সে কখনোই তার কথার খেলাপ করবে না। সাইন শেষে তৃপ্তির হাসি ঠোঁটে ফুটিয়ে রামিম দলিল পত্রগুলো যত্ন সহকারে আলমারিতে তুলে রাখলো। সিরাত শুধু মুগ্ধ হয়ে রামিমের খুশি মুখখানা দেখছে। একটা বিচ্ছেদে কেউ এত খুশি হতে পারে জানা ছিল না সিরাতের। রামিম কাছে এসে সিরাতকে কোলে তুলে নিল। শেষবারের মতো তাকে একান্তই নিজের কাছে পেতে চায় সে। সিরাত মোটেও বাধা দিল না তার প্রাণপ্রিয় স্বামীকে। কাল যে তাদের দীর্ঘ 4 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে, শেষবারের মতো প্রিয় মানুষটার বাহুডোরে নিজেকে আবদ্ধ করে নিল সিরাত। কারণ কাল থেকে এই মানুষটাকে ছোঁয়ার আর কোনো অধিকার থাকবে না তার। পরের দিন সকালে রেডি হয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল রামিম। সিরাত মলিন হেসে নিজের কিছু কাপড় চোপড় একটা ব্যাগে গুছিয়ে নিতে লাগলো। রামিমের দেয়া কিচ্ছুটি নেয়নি সে। নিজেকে যে আর নতুন করে তার মায়ায় জড়াতে চায় না সিরাত। বিকেলের দিকে এমিকে বিয়ে করে বাসায় নিয়ে এলো রামিম। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি লেগে আছে। এমির পরনে পাথরের কারুকাজ করা দামি লেহেঙ্গা ও দামি স্বর্ণের গহনাগাটি। তাচ্ছিলের হাসি হাসল সিরাত। কই, তাকে বিয়ে করার সময় তো রামিম তাকে এত দামি কিছু দেয়নি, অথচ আজ তার ভালোবাসার মানুষের জন্য কতই না আয়োজন। রামিম এমির হাত ধরে সিরাতের সম্মুখে দাঁড়িয়ে আছে। সিরাত বোরকা পরে তৈরি হয়ে আছে আগে থেকেই। রামিম সিরাতকে বলল, রামিম, তুমি চাইলে আমি তোমাকে আলাদা বাসায় থাকার ব্যবস্থা করে দিতে পারি। ওখানে তোমার কোনো কিছুরই অভাব হবে না। আর হ্যাঁ, তোমার কাবিনের টাকাগুলোও সাথে নিয়ে যাও। আসলে এমি তোমার সাথে এক বাসায় থাকতে চায় না, তাই আর কি তোমাকে চলে যেতে বলেছি আমি। কিছু মনে করো না, কেমন? সিরাত তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরাত, আমার জন্য আপনার এত উতলা হতে হবে না। আপনি আপনার নতুন লাইফে মুভ অন করুন। আমার জন্য আপনার এত না ভাবলেও চলবে। ভালো থাকবেন আর সব সময় নিজের খেয়াল রাখবেন। যাই, আল্লাহ হাফিজ। এই বলে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে এলো সিরাত। একবারও পেছন ফিরে তাকালো না সে। কি দরকার খামোকা এত মায়া বাড়ানোর? এখন থেকে সিরাতের একা পথ চলা শুরু। কোনো পিছুটান থাকবে না আর। এই প্রতিকূল মুহূর্তেও আল্লাহ ছাড়া আর কেউ নেই তাকে সাহায্যকারী। আজ থেকে প্রায় 2.5 বছর পর সিরাত নিজের 15 মাস বয়সী ছেলে তামিমকে কোলে নিয়ে নরম খিচুড়ি খাওয়াচ্ছে। বাচ্চাটা খুব দুষ্টু, কিচ্ছুটি খেতে চায় না, তাই তো জোর করে খাওয়াতে হচ্ছে তাকে। তাকে খাওয়ানো শেষে রান্নাঘরে আবার কাজে লেগে গেল সিরাত। সিরাত এই বাসায় রাঁধুনির কাজ করে, সাথে এই বাসার মালিকের একটা 6 বছরের বাচ্চাকে পড়ায় সে। বিনিময়ে এখানে থাকা খাওয়া ফ্রি। মালিক ফাহাদ ও মালকিন নিশা অনেক ভালো মনের মানুষ। সিরাত ও সিরাতের ছেলেকে ওনারা নিজের পরিবারের সদস্য বলেই মনে করেন। আজ এ বাসায় অনেক মেহমান আসবেন ফাহাদের ছোট মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে। তাই সকাল থেকেই সিরাত ভীষণ ব্যস্ত। রান্নাঘরের সমস্ত দায়িত্ব তার উপরে এসে পড়তেছে।
রান্না করতে বিজি থাকায় নিজের ছেলের দিকেও ঠিকঠাক মতো নজর দিতে পারছে না সে। কলিং বেল বাজলো, মেহমানরা এসে গেছেন ইতিমধ্যেই। দ্রুত হাতে নাস্তার প্লেট সাজালো সিরাত। অন্যান্য সার্ভেন্ট তার ড্রয়িং রুমে গিয়ে পরিবেশন করে দিচ্ছে। কাজ থেকে একটু অবসর পেতেই তামিমের খোঁজে চলল সে। এতক্ষণ ধরে ছেলেটা কোথায় আছে কে জানে। বুকের দুধ এখনও খাওয়ানো হয়নি তাকে। খুঁজতে গিয়ে দেখতে পেল ড্রয়িং রুমের কোণের করিডোরে এক লোকের কোলে তামিম খিলখিল করে হাসছে। লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সিরাত এক পা করে এগিয়ে গিয়ে তামিম বলে ডাক দিল। চিরচেনা কণ্ঠ শুনতে পেয়ে লোকটি ঘাড় ঘুরিয়ে তাকালো সিরাতের দিকে। এতদিন পর রামিমকে দেখতে পেয়ে সিরাত অনুভূতি শূন্য হয়ে পড়ল। আর এদিকে এতদিন পর কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে রামিমের চোখ জোড়া ছলছল করছে। রামিমের চেহারায় কি হাল হয়েছে! চোখের নিচে কালি জমে গেছে, এত সুন্দর স্টাইলিশ ও সিল্কি চুলগুলো এখন রুক্ষ হয়ে গেছে, ফর্সা সুন্দর চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে। এ যেন এক অন্য রামিম, কেমন যেন বুড়িয়ে গেছে সে। রামিম এগিয়ে এলো সিরাতের দিকে, বিস্ময় কাটিয়ে মুখে প্রশস্ত হাসির রেশ ফুটিয়ে তুলে বলল, রামিম, সিরাত তুমি কেমন আছো সিরাত? সিরাত মৃদু কণ্ঠে জবাব দিল, সিরাত, জি ভালো আছি, আপনি কেমন আছেন? রামিম, যেমন দেখতে পাচ্ছ তুমি। তা তুমি এখানে কি করো? সিরাত রামিমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সিরাত, এখানে রাঁধুনির কাজ করি আমি। আপনি এখানে কি মনে করে? রামিম অবাক হলো সিরাতের কথা শুনে। খান পরিবারের ছোট বউ কি না এখানে রাঁধুনির কাজ করে? ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে রামিমের। সে একটু নীরব থেকে বলল, রামিম, আমার মায়ের বোনের ছেলের বাসা এটা, মানে আমার আপন খালাতো ভাইয়ের বাসা। প্রেম করে বিয়ে করেছেন বলে তার সাথে আমার নানুর পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। সে যাই হোক, এতদিন তাহলে তুমি সিলেটে ছিলে, অথচ আমি তোমায় ঢাকার কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সিরাত তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সিরাত, হঠাৎ আমার কথা কেন মনে পড়লো আপনার? আপনার তো এখন নিজের সুন্দরী বউয়ের সাথে সুখে সংসার করার কথা, তবে আমাকে কেন খুঁজছেন শুনি? সিরাতের কথা শুনে রামিম অসহায় কণ্ঠে বলল, রামিম, একবার কি আমায় মাফ করা যায় না সিরাত? প্লিজ একটা বার আমার লাইফে ফিরে এসো, কথা দিচ্ছি কখনো তোমাকে আর কষ্ট দেব না। আমি ভুল করেছি সিরাত, হীরাকে কাজ ভেবে দূরে ঠেলে দিয়েছি আমি, তার মাসুল আমি এখন অবধি দিয়ে যাচ্ছি। তামিম এবার রামিমের কোল থেকে মায়ের কোলে আসার জন্য ছটফট করতে লাগলো। সিরাত ছেলেকে নিজের কোলে নিয়ে নিল। তামিম মাম্মা মাম্মা বলে সিরাতের গালে পাপ্পি দিচ্ছে অনবরত। খিদে পেলেই পিচ্ছিটা এমন করে। সিরাত তামিমকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। রামিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো সিরাত এবং তামিমের দিকে। জিজ্ঞেস করলো, রামিম, এই বাচ্চাটা তোমার কে হয় সিরাত? সিরাত শান্ত কণ্ঠে জবাব দিল, সিরাত আমার ছেলে তামিম। এই বলে সিরাত চলে যেতে নিলে রামিম অবাক হয়ে সিরাতের পথ আটকে বলে, রামিম, এক মিনিট, তার মানে তুমি আবার বিয়ে করেছো? সিরাত, সবাইকে নিজের মতো মনে করবেন না প্লিজ। মনে আছে আপনার দ্বিতীয় বিয়ে করার আগের রাতের কথা? সেই রাতের ফসল এখন আমার কোলে, আমার নারী ছেঁড়া ধন তামিম। আর আপনার সাথে আমার ডিভোর্সই তো হয়নি, তাহলে দ্বিতীয় বিয়ে কী করে করি বলুন তো? রামিম বিস্মিত নয়নে তাকালো তামিমের দিকে। খুশিতে চোখ জোড়া ছলছল করে ওঠে। রামিমের সিরাতের কথা শুনে কাপা কাপা কণ্ঠে বলল, রামিম, তার মানে ও আমার ছেলে? তুমি সত্যি বলছো সিরাত? ও আমার সন্তান? কেন তুমি আমায় আগে জানালে না সিরাত? আমাকে বাবা হওয়ার আনন্দ থেকে কেন বঞ্চিত করতে চেয়েছিলে তুমি? সিরাত তাচ্ছিলের দৃষ্টিতে তাকালো রামিমের দিকে। স্পষ্ট অবজ্ঞা মেশানো স্বরে বলে ওঠে, সিরাত, আদৌ আমার সন্তানের বাবা হওয়ার অধিকার আছে আপনার, মিস্টার রামিম খান? 4 বছরের দীর্ঘ সংসার শুধুমাত্র 5 মাসের পরকীয়া রিলেশনের জন্য ভেঙে দিতে আপনি 2বারও ভাবেননি? একটা বারও চিন্তা করেননি আপনি যে একটা এতিম মেয়েকে আমি আমার নিজের সুখের জন্য তাড়িয়ে দিলাম? তার কি আদৌ কোথাও যাওয়ার জায়গা আছে? কোথায় যাবে সে ভেবেছিলেন একবারও? ভাবেননি। সেই আপনি এখন আমার সন্তানের উপরে অধিকার খাটাতে আসছেন কোন স্বার্থে? রামিম, আমি মানছি আমি ভুল করেছি, ভুল তো মানুষ মাত্রই করে তাই না? একটাবার কি আমায় মাফ করা যায় না সিরাত? কথা দিচ্ছি তোমাকে আর আমার সন্তানকে পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি এনে দেব, কখনো তোমাদের ছেড়ে যাব না। সিরাত, হ্যাঁ, তা আপনার স্মার্ট ও সুন্দরী বউ কোথায়? সে কি জানে আপনি আপনার প্রাক্তনের কাছে এসে এভাবে মিনতি করছেন নিজের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য? রামিম গম্ভীর হয়ে বলল, রামিম, তুমি আমার প্রাক্তন নও সিরাত, তুমি কখনোই আমার প্রাক্তন ছিলে না। আর ওর কথা বলো না, সে আমায় ঠকিয়েছে। সে আমাকে নয়, আমার সম্পত্তিকে চেয়েছিল। সে কখনোই আমায় ভালোবাসেনি। আমি তার মোহে ডুবে গিয়ে অনেক বড় পাপ করেছি যার ক্ষমা হয় না। আমি এখন বুঝতে পারছি সিরাত, আমি তাকে কখনোই ভালোবাসিনি।
আমার প্রথম ও শেষ ভালোবাসা শুধু তুমিই ছিলে আর এখনও আছো। তুমি ছাড়া আমি পুরোপুরি অচল সিরাত, প্লিজ ফিরে আসো। গভীর আকুতি ঝরে পড়ে রামিমের কণ্ঠে, তাও মায়া হয় না সিরাতের। কঠিন কণ্ঠে বলে, সিরাত, তা হয় না আর। আমি নিজেকে একলা মানিয়ে নিতে শিখে গেছি। এই 2.5 বছর একা একটা মেয়ে কোন ঝড়ের মধ্য দিয়ে কাটিয়েছে তা একমাত্র আমি জানি। একটাই তো জীবন, এভাবেই কেটে যাবে আমার সন্তানকে নিয়ে। এই 2.5 বছর যখন আপনাকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটাও এভাবেই একা কাটিয়ে দিতে পারবো আমি। আজ আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে দেখে আপনি আমার কাছে এসেছেন। সে থাকলে আপনি কখনোই আমাকে খোঁজার চেষ্টাও করতেন না। আপনি বরং অন্য কাউকে বিয়ে করে নিন, আমি আর ফিরছি না আপনার জীবনে। এই বলে গটগট আওয়াজ তুলে এখান থেকে প্রস্থান নিল সিরাত। তামিম রামিমের দিকে তাকিয়ে হেসে হেসে হাত দিয়ে টাটা দেখাচ্ছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম সিরাতের যাওয়ার পানে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। সিরাতের রিজেক্ট করাটা মেনে নিতে পারছে না সে। অথচ সে যা করেছে সিরাতের সাথে, তাতে এটাই তো তার প্রাপ্য। তারপরেও কেন এত কষ্ট হচ্ছে বুকের ভেতরে? চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রামিমের গাল বেয়ে। সিরাত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে তার। কেন অতীত আজ তার সামনে এসে দাঁড়ালো? সে তো তার সুখের জন্য সেই শহরটায় ছেড়ে চলে এসেছে। তারপরেও কেন আজ সে এখানে এলো? বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে আবারও কাঁদতে লাগলো সে। সেদিন রামিমের বাসা থেকে বেরিয়ে সোজা বাস স্টেশনে এসে অনেক চিন্তা ভাবনা করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সিরাত। ভেবেছিল এখানে এসে এইচএসসি পাস যোগ্যতা অনুযায়ী ছোটোখাটো একটা চাকরি মিলবে, কিন্তু সে আসার ঘুরে বালি। টানা 2 দিন বাইরে বাইরে হেঁটে বেরিয়েছে সে, রাস্তাঘাট কিছুই চেনে না। তারপর আন্দাজের উপরে কয়েকটা টেলার্সের দোকান ও পার্লারে চাকরির জন্য গিয়েছে। হাতের জমানো টাকা থেকে 2,000 টাকা ভাড়া দিয়ে বস্তিতে একটা রুম নিয়েছিল। এদিকে এত খোঁজাখুঁজি করেও একটা কাজের নাগাল পায়নি সে, তাই বাধ্য হয়ে টিউশনি খুঁজতে শুরু করে। তারপর বস্তিতে এক মহিলা যে এই বাসায় কাজ করে তার বদৌলতে রামিমের খালাতো ভাইয়ের মেয়ের টিউশনি পায় সে। মেয়ের মা অনেক ভালো একজন মানুষ। সিরাতের কষ্টের কাহিনী শুনে তিনি সিরাতকে এখানে চলে আসতে বলেন। বিনিময়ে রান্নাটুকু করে দিতে হবে। সিরাতও আর নাকচ করেনি। সেদিনের পর থেকে এইখানেই থাকে সে। এখানে আসার 1 মাস পর জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট অবস্থায় সিরাত একা একা অনেক কিছু ফেস করেছে। একটা মেয়ে প্রেগনেন্সির সময়টাতে নিজের হাজবেন্ডকে সব সময় কাছে চায়, স্বামীর সান্নিধ্যে থাকতে চায়। কিন্তু সিরাতের ভাগ্যে তা ছিল না। এই প্রেগনেন্ট অবস্থায়ও কাজ করে খেতে হয়েছে। আজ নিজের মা বাবা নেই বলে ওরা বেঁচে থাকলে আজ সিরাতের গল্পটা হয়তো অন্যরকম হতো। তবে সিরাত রামিমের বাবা মায়ের কাছ থেকে নিজের বাবা মায়ের আদর ভালোবাসা সবই পেয়েছে। ওনারা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আজ হয়তো ওনারা প্রচণ্ড অভিমান করে আছে সিরাতের ওপরে। সিরাত যে তাদের জানিয়ে আসেনি। এমনকি রামিমের কুকীর্তির কথা কিচ্ছুটি জানেনি সে তাদেরকে। সিরাত তামিমকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিল। বাচ্চাটার কপালে আলতো করে একটা চুমু খেয়ে পাশেই বসে রইল সে। রামিম কিছুতেই মনে শান্তি পাচ্ছে না। গত 6টা মাস ধরে পাগলের মতো খুঁজেছে সে সিরাতকে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পায়নি। এখন অনাকাঙ্ক্ষিতভাবেই সে সিরাতকে পেয়ে গেছে। সিরাতকে বাসায় নিজের সাথে না নিয়ে গেলে সে মোটেও শান্তি পাবে না। এরই মাঝে নিজের সন্তানের খোঁজও পেয়ে গেছে সে। এখন তো মাস্ট বি সিরাতকে তার লাগবেই। এই জন্য যদি সিরাতকে কিডন্যাপও করতে হয় তাও সে করবে, কারণ এখন সে সিরাতকে পাওয়ার জন্য মরিয়া। সিরাত চলে যাওয়ার পর থেকে তার জীবনের সমস্ত সুখ শান্তি উধাও হয়ে গেছে। এমনি তার জীবনটাকে পুরো ছারখার করে দিয়েছিল। প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কাটলেও এরপর থেকে রামিম হাড়ে হাড়ে টের পেয়েছে যে সিরাত তার জীবনে ঠিক কী ছিল। রামিম অনুষ্ঠানের এক ফাঁকে ফাহাদকে সিরাতের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। ফাহাদ রামিমকে চিন্তা করতে মানা করে। রামিমকে কথা দিয়ে বলল যে যে কোনোভাবেই সিরাতকে তার সাথে যেতে রাজি করাবে। ভালোই ভালোই জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হলো। সিরাত কাজকর্মে ব্যস্ত ছিল। রামিম বারবার তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দেয়নি। সারাটা সময় এড়িয়ে গেছে। সবাই জানে সিরাতের স্বামী তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছে। সেখানে এখন রামিমের সাথে কথা বলতে গেলে আশেপাশে সবার কটূক্তি হজম করতে হবে। এমনিতেই লোকজন বিচ্ছেদপ্রাপ্ত মেয়েদের হেয় দৃষ্টিতে দেখে। সিরাতও তার ব্যতিক্রম নয়। জন্মদিনের অনুষ্ঠান শেষে বেশিরভাগ মেহমানরাই তাদের বাসায় চলে গেলেন। সিরাত ছেলেকে নিয়ে রুমে এলো। খাওয়া দাওয়া সেরে তামিমের জন্য ফিরার বানিয়ে নিয়ে এসেছে সে, ঘুমানোর সময় তাকে খাওয়ানোর জন্য। এদিকে সিরাতের সাথে কথা বলতে না পারায় হতাশ হলো রামিম। মনে মনে একটা প্ল্যান কষে ফেলল সে। এতে হয়তো সিরাত তাকে আরও বেশি ঘৃণা করবে।
কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু করারও নেই, কারণ বুঝিয়ে বললেও সিরাত তার সাথে যাবে না। রামিম সকালের অপেক্ষা করতে লাগলো, অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটলো। স্ত্রী সন্তানকে নিয়ে একটু সুখে থাকতে চায় সে, আর কখনো সিরাতকে ছাড়া সাহস করবে না। প্রথমবারই শিক্ষা হয়ে গেছে তার। সিরাত ছেলেকে ঘুম পাড়িয়ে হাজারটা চিন্তা করতে করতে নিজেও অবশেষে ঘুমের অতলে তলিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সিরাত রান্নাঘরে চলে গেল সবার নাস্তা বানাতে। বাড়ির রান্না বান্নার সমস্ত দায়িত্ব তারই উপরে। এদিকে রামিম প্ল্যান মোতাবেক তামিমকে পুরোপুরি তৈরি করে সিরাতের আড়ালে তার আর এক মামাতো ভাইয়ের কোলে দিয়ে দিল। সিরাতের সাথে আজ একটু বেশি কথা বলছে সবাই, যেন সিরাত তাদেরকে ছেড়ে চলে যাবে কোথাও। সিরাত রান্না বান্না সব সেরে যেই নিজের রুমে প্রবেশ করলো, অমনি কেউ তার মুখে একটা রুমাল চাপা দিয়ে তাকে জাপটে ধরলো। সিরাত সাথে সাথে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল রামিমের বুকে। রামিম মুচকি হেসে জ্ঞানহীন সিরাতের কপালে চুমু খেয়ে তাকে বোরকা পরাতে লাগলো। সব কিছু সুন্দরভাবে প্ল্যান মোতাবেক সম্পন্ন করলো রামিম। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো সে। তামিম তার কাজিনের কোলে আছে। তামিম মিশুক টাইপের বাচ্চা, তাই যার কোলে যাক না কেন বরং তার সাথে মিশে যাবে। যে কেউ এই ধরনের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। সিরাতকে ও তামিমকে নিয়ে রামিম এই শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিল। চলতে শুরু করলো ট্রেন। রামিমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। অবশেষে তার প্রিয় মানুষটাকে আবারও ফিরে পেল সে। আবারও সে নতুন করে জীবন শুরু করবে। সিরাতকে সর্বোচ্চ সুখ এনে দেওয়ার চেষ্টা করবে সে। হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেল সবশেষে। প্রায় সন্ধ্যার দিকে বাসায় আসলো ওরা। সিরাতের সেন্স এখনও ফেরেনি। রামিম সিরাতকে কোলে নিয়ে নিজের রুমে প্রবেশ করে তাকে বিছানায় শুইয়ে দিল। তামিমও ঘুমিয়ে গেছে, তাকে তার মায়ের পাশে শুইয়ে দিল রামিম। বাসায় পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পর সিরাতের জ্ঞান ফিরে আসে। মাথাটা কেমন জানি ভার হয়ে আছে তার। এমন সময় তামিমের কান্নার শব্দ পেল সিরাত। চট জলদি পাশ ফিরে পিচ্ছিটাকে দেখতে পেল সে। চোখ বন্ধ করে হাত না নাচিয়ে কান্না করছে তামিম। সিরাত তামিমকে নিজের কাছে টেনে নিয়ে খাওয়াতে লাগলো। মাকে কাছে পেয়ে শান্ত হয়ে গেছে তামিম। রামিম এতক্ষণ বারান্দায় ছিল। তামিমের কান্নার শব্দ কানে যেতেই তড়িঘড়ি করে রুমে ফিরে আসে সে। সিরাতের চোখ যায় রামিমের উপরে। দৃষ্টি সরিয়ে নেয় সে তৎক্ষণাৎ। কোনো রকমের রিয়াক্ট করলো না সে। রামিম ভেবেছিল চিৎকার চেঁচামেচি করে বাসা মাথায় তুলে ফেলবে, কিন্তু সেসবের কিচ্ছু করলো না সিরাত। সিরাত তামিমকে কোলে নিয়ে শোয়া থেকে উঠে বসলো। রামিমের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সিরাত, আমাকে এভাবে তুলে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? রামিম সিরাতের পায়ের কাছে এসে বসে আমতা আমতা করে বলল, রামিম প্লিজ সিরাত, রাগ করো না। এই এতগুলো দিন একা থেকে আমি খুব ভালো করেই অনুভব করেছি যে আমি তোমাকে ছাড়া অচল। তুমি আমার ভালো থাকার কারণ, তুমি আমারই সব। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কোনো রূপের কোনো কষ্ট দেব না, আল্লাহর কসম করে বলছি। প্লিজ একটাবার আমায় বিশ্বাস করে দেখো। সিরাত, কথা দিচ্ছি ঠকাবো না কোনো দিনও। সিরাত তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সিরাত, বিশ্বাস? আর আপনাকে? হা, আজ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে দেখে আপনি আমাকে জোর করে ফিরিয়ে নিয়ে এসেছেন। কিছুদিন পর অন্য কারোর সাথে পরকীয়া করে আবারও আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাববেন না। আপনার মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনে গেছি। সো প্লিজ আমার সামনে আর কোনো ড্রামা করবেন না। আমি আপনার কথা শুনে বিরক্ত। রামিম সিরাতের কোলে থাকা তামিমকে আদর করে করুণ কণ্ঠে বলল, রামিম, আমি তোমার সাথে যা করেছি তাতে তোমার অভিমান করাটা স্বাভাবিক। আমি জানি যা করেছি তা ক্ষমারও অযোগ্য। তারপরও তোমাকে রিকোয়েস্ট করে বলছি, অ্যাটলিস্ট আমাদের বাবুর কথা চিন্তা করে আমাকে মেনে নাও প্লিজ। আমার বাচ্চারও তো অধিকার আছে তার বাবার সান্নিধ্যে থাকার। এরকম করো না সিরাত, আমার সন্তানের কথা চিন্তা করে আমার সাথে সংসার করো। সিরাত, এখন বাচ্চার জন্য দরদ একদম উতলে পড়ছে আপনার, তাই না? আমি যখন নিজের জীবন বিপন্ন করে বাচ্চাকে জন্ম দিয়েছি তখন কোথায় ছিল আপনার এত দরদ? প্রেগনেন্ট অবস্থায় নিজের সন্তানের কথা চিন্তা করে দুমুঠো ভাত খাওয়ার আশায় অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করেছি, তখন কোথায় ছিল আপনার এত ভালোবাসা? পরকীয়া প্রেম সফল করার জন্য নিজের বিবাহিত স্ত্রীকে বাসা থেকে বের করে দিতে একটুও মায়া হয়নি আপনার? আমি কোন দিকে আপনাকে সন্তুষ্ট রাখতে পারিনি বলেন? শারীরিক, মানসিক সব দিক দিয়ে আপনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। শুধু এটাই আমার খুঁত ছিল যে আমি আপনার প্রেমিকার মতো এত স্মার্ট আর সুন্দরী ছিলাম না। সৌন্দর্যই যদি দুনিয়ার সব কিছু হতো, তাহলে আপনার বাবা কিভাবে এত বছর ধরে আপনার মায়ের সাথে সংসার করছে? তিনি কেন আপনার মাকে রেখে কারোর সাথে পরকীয়া করলেন না? আসলে আপনি কখনোই আমাকে ভালোবাসেননি।
সব আপনার মোহ ছিল, কান্না করে দিয়ে। রামিম আজলা করে সিরাতের গালে হাত রেখে ধরা গলায় বলল, রামিম ভালোবাসি, প্লিজ ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না আর। আমি তোমাকেই চাই, খুব করে চাই, অনুরোধ করে বলছি, ক্ষমা করে দাও প্লিজ। সিরাত, আগে যেমন পাগলের মতন ভালোবাসতাম আপনাকে, এখনও বাসি, তাই তো নিজের জীবনে অন্য কারো নাম জুড়াইনি। আপনার দেয়া উপহারকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছি, কিন্তু তারপরেও জানেন তো, কারো মন ভাঙা মসজিদ ভাঙা সমান। আমার মনটা ভেঙেও খান খান হয়ে গেছে, সেই মন জোড়া লাগলেও দাগ ঠিকই রয়ে যাবে। আমি মন থেকে কখনোই আপনাকে মাপ করতে পারবো না, কখনো না। এই বলে সিরাত বিছানা থেকে নেমে অন্য রুমে চলে গেল। রামিম হাউমাউ করে কান্না করে ফেলল। সে এখন খুব ভালো করে বুঝতে পারছে কারো মন ভাঙার ফল কেমন ভয়াবহ হতে পারে। সিরাতের বলা কথাগুলো চরম সত্য হলেও রামিম তা মেনে নিতে পারছে না। সে মারাত্মক অপরাধবোধে ভুগছে। দুইজন মানুষ দুই প্রান্তে কান্না করে রাত পোহালো। ব্যবধান শুধু একটা দেয়ালের এপার আর ওপার। একজন কারো মন ভাঙার কারণে, অপরজন কাউকে জীবন দিয়ে ভালোবাসার কারণে। পরের দিন সিরাতের শ্বশুরবাড়ির সবাই তাদের ফ্ল্যাটে এসে হাজির। রামিম নিজেই তাদেরকে ফোন করে জানিয়েছে। রামিমের বাবা ফোনে কথা না বলেই ঠাস করে রামিমের গালে চড় বসিয়ে দিলেন। বাসায় এসে ছেলের এসব কুকীর্তি শোনার পরে সিরাত চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে। রামিমের মায়ের কোলে তামিম। এতগুলো মেয়ে নাতনিদের পর একমাত্র বংশের বাতি নাতিকে পেয়ে ওনার খুশি যেন আর ধরে না। সিরাতকে কপট রাগ দেখিয়ে পরে ঠিকই বুকে জড়িয়ে নিয়েছেন তিনি। রামিম অপরাধীর মতন মুখ করে একপাশে দাঁড়িয়ে আছে। রামিমের পরিবার সবাই রামিমকে অনেক কথা শোনালেন এসব কাণ্ড করার জন্য। বাবার কথা মতো রামিম সিরাতের পায়ে পড়ে মাপ চাইল। সবাইকে আশ্বস্ত করে সিরাত বাধ্য হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে বলল। যদিও তা মুখে, অন্তর থেকে ক্ষমা আসছে না তার। রামিমও সেটা বুঝতে পারল। সবাই সিরাতের ফিরে আসার খুশিতে ও বংশের প্রথম ছেলেবাবু উপহার পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাসা জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল। সিরাত সবার মুখে হাসি দেখে তাদের আনন্দে বাগড়া দিল না। যত যাই হোক, এই পরিবার সবার কাছে সে ঋণী। তাদের এত এত ভালোবাসা অস্বীকার করার ক্ষমতা নেই তার। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে তামিমের আগিকা অনুষ্ঠান সম্পন্ন করা হলো। সিরাত আর রামিম তাদের বাচ্চাকে নিয়ে একই রুমে থাকে। সিরাত সবার সামনে রামিমের সাথে স্বাভাবিক ব্যবহার করে ঠিকই, কিন্তু তাদের মতো প্রাণবন্ত কোনো সম্পর্ক নেই। সিরাত মন থেকে রামিমকে মেনে নিতেই পারছে না, কিন্তু তার কিছু করার নেই। অসহায় মায়েদের তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছুকে বিসর্জন দিতে হয়, এটাই তো বাস্তব। খুব কম নারী জীবনে একা চলার পথে সফল হয়েছে। সিরাতের মতো মেয়েরা সব সময় হেরে যায়, কারণ তারা নিজের এই সামান্য যোগ্যতায় কিছুই করতে পারেন না, না নিজের জন্য আর না সন্তানের জন্য। তাই বেহায়ের মতো সব মেনে নিতে হয় নিজের সন্তানের কথা বিবেচনা করে। তামিম এই কদিনের মধ্যেই তার বাপের ন্যাওটা হয়ে গেছে। সারাক্ষণ খালি পাপা পাপা ডাকতে থাকে, আর এত কিউট করে পাপা ডাকে যে শুনলে রামিমের মনটা জুড়িয়ে যায়। রামিম নিজেও তার ছেলের জন্য পাগল। শুধু খাওয়ার সময়, গোসল করার সময় আর টয়লেট করার সময় মায়ের প্রয়োজন পড়ে তার, নয়তো সারাক্ষণই বাবার সাথে লেপ্টে থাকে সে। এভাবেই রামিম আর সিরাতের সংসার জীবন চলছে তাদের সন্তান তামিমকে নিয়ে। সিরাত প্রয়োজনের বেশি একটা কথাও বলে না রামিমের সাথে। রামিম বাসায় আসলেই সিরাতের সাথে যেচে বেহায়ের মতো কথা বলে। সিরাতের পছন্দের খাবার, ফুল, শাড়ি এসব কিনে নিয়ে আসে সে প্রত্যাহ। তামিমের জন্য খেলনা দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে সে। সিরাত আগের থেকে একদম চুপচাপ হয়ে গেছে, যেন প্রাণহীন কোনো মায়াবী সে। পাথরের মতো অনড় যার চলাফেরা। রামিম সব সময় সিরাতের পায়ে ধরে কান্নাকাটি করে, তাও মন গলে না তার। সিরাতকে শারীরিকভাবে রামিম কাছে পেলেও সিরাত মন থেকে রামিমকে কাছে টানে না। তাও প্রতিদিন রামিম তার সাথে মিলিত হয়, এতেও যদি সিরাত তাকে কাছে টানে। কিন্তু না, সিরাতের মধ্যে কোনো পরিবর্তন নেই। আজ থেকে প্রায় 2 বছর পর সিরাত আবারও প্রেগনেন্ট। 6 মাস চলছে তার। তামিমের বয়স এবার 3 বছর 5 মাস হয়েছে। তামিম আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। এখন তার কোনো দুষ্টুমি করে না সে। মায়ের কথা শোনে সব সময়। রামিম তো দুজনকেই চোখে চোখে রাখে। সিরাত তাকে ইগনোর করলেও রামিম এতে একটুও রাগ করে না। সিরাতকে সব সময় আগলে রাখে সে। আগের থেকে অনেক বেশি ভালোবাসা বেড়েছে তার। তার কলিজার টুকরো হলো দুজন। সিরাত প্রেগনেন্ট হওয়ার পর থেকে রামিমের বাবা মা এই বাসাতেই থাকেন। রামিম বাসায় 2জন সার্ভেন্ট রেখেছে সিরাতের যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় সেই জন্য। একজন রাঁধুনি রেখেছে সবাইকে রান্না করে দেওয়ার জন্য। এই 2 বছরে রামিম অন্তর্দহনে পুড়তে পুড়তে নিজেকে একদম অন্যরকমভাবে তৈরি করে নিয়েছে। সিরাত ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না সে।
এখন আগের মতো তার মনের সবটা জুড়ে বিরাজ করে সিরাত। তার ভালোবাসার শয়তানের পাল্লায় পড়ে একসময় সিরাতকে কষ্ট দিয়ে মারাত্মক ভুল করেছে সে। এখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। আল্লাহ তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তার জন্য সিরাতই যথেষ্ট। আল্লাহ তার সহায় ছিলেন বলেই তো ভুল করার পর এত এত কান্নাকাটির ফলে সিরাতকে অনেক কষ্ট করে হলেও সে পেয়ে গেছে। না মানুক তাকে সিরাত, নিজের কাছেই তো সে আছে, এটাই পরম শান্তির আমিমের জন্য। এরকম কজন পুরুষ আছে যারা ভুল করে অনুতপ্ত হয়ে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের কাছে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে, কিন্তু বেশিরভাগই তো সফল হয় না, হাতে গোনা কয়েকজন ছাড়া। আর সেই সৌভাগ্যবান কয়েকজনের মতো সেও আছে। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রামিম। সে চায় সিরাত তাকে আগের মতো ভালোবাসুক, তাদের দুজনের মধ্যকার সম্পর্কটা আগের মতো সুন্দর হয়ে যাক, মাঝখানের সকল বিষাক্ত দিনগুলোর কথা বিলীন হয়ে যাক। স্ত্রী সন্তানেদের নিয়ে সুখে থাকতে চায় রামিম। সিরাত রামিমের এক্সট্রা কেয়ারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। অফিসে গিয়ে ফোন দিয়ে খোঁজ খবর নেবে সে, এটা তার রুটিন। আর সারাদিনে তো 100টা কল দেবে। রাতে সিরাত যখন বাবুর কিক মারার জন্য বা এমনিতেই অশান্তির জন্য ঘুমাতে পারে না, তখন রামিম সিরাতকে কোলে নিয়ে বসে থাকে, নয়তো তাকে কোলে করে বারান্দায় নিয়ে গিয়ে সোফায় বসে চন্দ্রবিলাস করে। সিরাতের যখন যা খেতে ইচ্ছে করে তখন তাই সাথে সাথে এনে হাজির করে সে। সিরাতের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। দিনের বেলা তামিম আর তার দাদা দাদির কাছে থাকে, আর রাতে রামিম নিজে তাকে খাবার খাইয়ে ঘুম পাড়ায়। সিরাতের কিছুই করতে হয় না। সিরাতের মাঝে মধ্যে ইচ্ছে করে রামিমকে নিজে থেকে জাপটে জড়িয়ে ধরে বলতে যে ভালোবাসি, কিন্তু কোনো একটা অজানা অভিমানের পাহাড় ভেঙে পড়ে, বলতে পারে না সে। রামিমকে নিজে থেকে ভালোবাসতে ইচ্ছে করলে তার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সিরাতের জন্য কোনো সময় ছিল না তার। একই রুমে একই বিছানায় থাকার পরেও দুজনের মধ্যে হাজার মাইলের দূরত্ব ছিল। স্ত্রীকে পাশে রেখেই যখন পরনারীর সাথে হেসে হেসে কথা বলতো সে, সহ্য করতে পারতো না সিরাত। মেয়েরা সব কিছু দিয়ে দিতে পারলেও স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারে না, কিন্তু সে জায়গায় সিরাত নিজের হাতে রামিমকে এমির হাতে তুলে দিয়েছিল, শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে খুশি দেখবার জন্য। এমি কখনোই রামিকে ভালোবাসেনি, শুধুমাত্র টাকা আর সম্পত্তির লোভে পড়ে রামিমকে নিজের জালে ফাঁসিয়েছিল সে। বিয়ের পরও অন্যান্য ছেলেদের সাথে তার ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল, যা রামিম জানতই না। কাবিন হিসেবে রামিমের কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা হাতিয়েছে সে। স্বর্ণের গহনা আর এত এত কেনাকাটার কথা না হয় বাদই দিলাম, সারাদিন রাত সাজগোজ, ফোন, শপিং, পার্টি, ট্যুর, লং ড্রাইভ, পার এসবই পড়ে থাকতো এমি। রামিমের প্রতি তার কোনো টান ছিল না। রামিম বাইরের খাবার খেতে খেতে অসুস্থ হয়ে গেছিল প্রায়। সেই সময়টায় সিরাতের কথা খুব করে মনে পড়েছিল তার। বিয়ের পর প্রথম 3-4 মাস অনেক আনন্দ ফুর্তিতে হানিমুনে বেরিয়ে খুব ভালো কাটলেও তারপর আস্তে আস্তে ধীরে ধীরে রঙিন ভালোবাসা সব ফিকে হয়ে পড়ে। বিয়ের 7 মাস পরে রামিম যখন বিজনেসের কারণে 1 সপ্তাহের জন্য বাইরে যায়, তখন এমি তার নিউ হিন্দু বিয়ে প্রদীপকে বাসায় ডেকে নিয়ে এসে রামিমের অনুপস্থিতিতে তাদের রামলীলা চালায়। রামিমের কাজ শেষ হয়ে যাওয়ার কারণে 2 দিন আগে বাসায় চলে আসে সে। এমিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কলিং বেল না বাজিয়ে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে নিঃশব্দে বাসায় ঢোকে। রুম থেকে কামুকি আওয়াজ ভেসে আসতেই রামিম অবাক। আস্তে ধীরে রুমের দরজা একটু মেলতেই এমিকে আর অন্য একটা ছেলেকে এত বাজে অবস্থায় দেখে রামিমের চোখ চড়ক গাছ হয়ে যায়। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে টু শব্দ না করে নিজের ফোন দিয়ে তাদের রামলীলা ভিডিও করে সে। তারপর তাদের দুজনকে হাতে নাতে ধরে রামিম পুলিশে ধরিয়ে দেয়। এমিকে ডিভোর্স দেওয়ার পর জেলে নেওয়ার আগে রামিম যত টাকা দিয়েছিল সব টাকা ফিরিয়ে নিয়ে আসে। তারপর থেকে নিজের ভুল বুঝতে পেরে সিরাতকে পাগলের মতো খোঁজে সে। সিরাত এসব কিছু রামিমের মুখ থেকেই শুনেছে। সব কিছু শুনে সে তাচ্ছিল্য ভরে হেসেছে শুধু, কারণ পাপ বাপকেও ছাড়ে না। রামিমের ক্ষেত্রেও তাই ঘটেছে। 3.5 মাস পর সিরাতের হঠাৎ করে পেন শুরু হয়। ডেট আরও 1 সপ্তাহ পরে ছিল, কিন্তু ডেটের আগে পেন উঠে গেছে তার। সিরাতের কান্না যেন রামিমের বুকে তীরের মতো বিচ্ছে। বাসার কাছে একটা ক্লিনিকে জলদি করে সিরাতকে অ্যাডমিট করা হলো। সিরাত যন্ত্রণায় চিৎকার করে কান্না করছে। রামিম নিজেও পাগল হয়ে গেছে সিরাতের কষ্ট দেখে। সিরাত এত কান্নার মাঝেও রামিমকে হাত ধরে বলল, সিরাত, আমার তামিমকে দেখে রাখবেন প্লিজ। আর আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানদের কখনো অবহেলা করবেন না, এটা আমার অনুরোধ। আমি জানি না আমি বাঁচবো কি না, তাই আগেই বলে রাখছি, আমি এখনও আপনাকেই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। রামিমের হাতে চুমু খেয়ে রামিম চোখের পানি ফেলতে ফেলতে ধরা গলায় বলল, রামিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিচ্ছু হবে না তোমার। আমাদের সন্তানদের একসাথে মানুষ করতে হবে তো, তার জন্য তো তোমাকেই চাই।
আমাদের মেয়েকে নিয়ে ফিরে এসো, আমরা দুজনে অপেক্ষা করছি তোমাদের। কপালে চুমু দিয়ে সিরাত ছলছলে দৃষ্টিতে রামিমের দিকে তাকিয়ে আছে। ডক্টর ও নার্সরা এসে সিরাতকে কেবিনে নিয়ে গেল। রামিম অসহায়ের মতন বাইরে দাঁড়িয়ে আছে। মূল্যবান কিছু হারিয়ে ফেলার আশঙ্কায় দুরু দুরু করছে তার বুক। অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে সে। প্রায় 1 ঘন্টা পর কেবিনের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। রামিম তড়াক করে লাফিয়ে উঠল বসা থেকে। কলিজাটা লাফাচ্ছে তার। এর 10 মিনিট পর একজন ডক্টর বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মুড়ানো একটা নবজাতককে কোলে নিয়ে। রামিমের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, ডক্টর ডক্টর কংগ্রাচুলেশন মিস্টার রামিম, মেয়ের বাবা হয়েছেন আপনি। ডক্টর রামিমের কোলে বাচ্চাকে দিলেন। রামিম তাকিয়ে আছে তার নবজাতক শিশুটির দিকে। অবিকল তার মতো দেখতে লাগছে বাচ্চাটাকে। রামিম ডক্টরকে জিজ্ঞেস করলো, রামিম, ডক্টর, আমার ওয়াইফ ও কেমন আছে? উদ্গ্রীব হয়ে জানতে চেয়ে। ডক্টর আশ্বস্ত করে বললেন, ডক্টর, চিন্তার কোনো কারণ নেই, উনি একদম ঠিক আছেন। আলহামদুলিল্লাহ, মা ও শিশু দুজনেই সুস্থ। আগামীকালই ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন আপনি। রামিম, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আপনাকে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ডক্টর, মেনশন নট, ইটস মাই ডিউটি। ডক্টর চলে গেলেন। রামিম মেয়ের কপালে আলতো করে চুমু খেলো। রামিমের মা বাবা ওনারা এগিয়ে এসে নাতনিকে কোলে নিয়ে খুশির জোয়ারে ভাসছেন। রামিমও ভীষণ খুশি। তামিম তো তার বোনকে পেয়ে দুনিয়া ভুলে গেছে, খালি বোনকে আদর করছে। আধা ঘন্টা পর সিরাতের জ্ঞান ফিরে এলে রামিম বাচ্চাদের কোলে নিয়ে কেবিনে প্রবেশ করলো। সিরাত ছলছলে চোখে তাকিয়ে আছে ওদের দিকে। একজন নার্স সিরাতকে আছোয়া হয়ে বসতে সাহায্য করলো। সিরাত উঠে বসতেই রামিম পিচ্ছি মেয়েটাকে তার কোলে দিল। সিরাত মেয়েকে কোলে নিয়ে সন্তর্পণে বাচ্চার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর তামিমকেও আদর করলো। সিরাত লজ্জায় আর সংকোচে রামিমের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। রামিম সেটা বুঝতে পেরে সিরাতের এক গালে হাত রেখে কপালে নিজের অধরে স্পর্শ এঁকে দিল। মৃদু হেসে বলল, রামিম, এবারও কি আমার অভিমানী রাগ কমবে না? আমার প্রেয়সীও, আমার বাচ্চাদের মা কি আমায় ক্ষমা করবে না? সিরাত ঠোঁটে হাসি, চোখে পানি নিয়ে ধীর কণ্ঠে বলল, সিরাত, আমার সন্তানদের বাবাকে আমি একটা শর্তে ক্ষমা করতে পারি। রামিম, আমার বেগমের সকল শর্ত অনায়াসে মেনে নিতে রাজি আমি। বলুন বেগম সাহেবা, কি সেই শর্ত? সিরাত, আর কখনো আমি কষ্ট পাই এমন কাজ করতে পারবেন না। আর আমাদেরকে কথা দিতে হবে যে কখনো আমাদের ছেড়ে যাবেন না। রাজি তো? রামিম সিরাতকে এক হাত দিয়ে আগলে জড়িয়ে ধরে নাকের সাথে নাক ঘষে বলল, রামিম, যথা আজ্ঞা রানী সাহেবা, মৃত্যুর আগ অবধি আমার স্ত্রী সন্তানদের ছেড়ে আমি কোথাও যাব না, কথা দিলাম। অনেক ভালোবাসি তোমাদের, নিজের জীবনের থেকেও বেশি। সিরাত, আমিও অনেক ভালোবাসি। রামিমের গালে চুমু দিয়ে। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, সবাই দোয়া করবেন তাদের জন্য। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।